কি অপূর্ব দৃশ্য! একজন গৃহবধূ হয়ে বার বধূর মতো পরপুরুষের গলা জড়িয়ে ধরে ঘোমটা খুলে খামটা নাচের নগ্ন উন্মাদনা দৃশ্য দেখে দর্শক আসনে বসে থাকা মা বোনেরা হাততালি দিতে ভুলে গেলেও আমি নিজে হাততালি দিয়ে বলছি, বাহ বাহ, এই আঙ্গি কালচারে আধুনিকা নারী, বাহ বাহ বাহ। যে নারীর উচিত ছিল সন্ধ্যাবেলায় তুলসী তলায় প্রদীপ জ্বালিয়ে সংসারে মঙ্গল কামনা করা, তা না করে অর্ধলঙ্গ পোশাকে পরপুরুষের গলা জড়িয়ে ধরে নিজের লজ্জাকে বিলিয়ে দিতে তোমার রুচিতে এতটুকু বাঁধলো না বাবা? বড্ড ছোট বোন আপনার। আরে বাবা লাভলিকে প্রথম দিন দেখে তাকে আমি বোন করে নেবো বলে ভেবেছিলাম, আর সেই জন্য তো আমার লাভলি বোনের জন্য একশের গহনা আর একটা পোশাক নিয়েছি, তাই না বোনটি আমার? হ্যাঁ দাদা, আর সেই জন্য তো আমিও ভেবেছি সামনে ভাইফোঁটা তোমাকে একটা ফোঁটা দিব। তা কোন হাতে ফোঁটা দেবে বৌমা? যে হাত দিয়ে ওই দাদামার্কা প্রেমিকের গলা জড়িয়ে ধরে বলেছিলে, ও মাই সুইট হার্ট, আমি শুধু তোমারই। বাবা, ভাই বোনের সম্পর্কে রসায়নটা কবে থেকে আমার মুখের চোখে উঠলো বৌমা? আচ্ছা বলো তো বৌমা, কোন সংসারে কোন রক্তের সম্পর্কের ভাই বোনকে কি কখনো এমন নির্লজ্জের মতো মিশতে দেখেছো? এই দেখানি তো। আচ্ছা বললে বসা, ও যদি আপনার নিজের মায়ের পেটে বোন হতো তাহলে কি আপনি পারতেন ওইভাবে গলা জড়িয়ে ধরে বলতে, ও মাই ডার্লিং, তুমি কত সুন্দর? বলতে পারতেন? আচ্ছা আপনারাই বলুন তো, আপনারা কি এই কথা বলতে পারতেন? আরে এটা কি বলা যায়? খারাপ। আচ্ছা আপনি অপমান করলেন, সেই অপমানের বদলে আপনার মেল দিশার কাজটা মানে আদায় করে না। আমার মেয়েটির সাথে আপনার নির্লজ্জতার পথে বাধা বা সাক্ষী দিতে আসেনি, তাহলে কেন সে জবাব দেবে? জবাব বাবা, আপনিও যে দেখছি কিছু না বুঝে শুনি বাবার তলে তাল ঠুকতে চলে। আমি কারো তলে তাল ঠুকতে আসিনি বৌমা, আমি নিজের চোখে যা দেখেছি, নিজের কান দিয়ে যা শুনেছি সেটাই বলতে এলাম। কি দেখেছেন? কি দেখেছেন আপনি শুনি? তোমাদের নমুনা স্বাধীনতার অশ্লীল দৃশ্য, সভ্যতার সীমা ছাড়ানো বেহেয়া বিলাল্লাপানার কুরুচিকর ছবি, যা দেখি লজ্জায় ঘৃণায় আমি তোমাদের কাছে আসতে পারিনি বলে তাই তোমার শ্বশুর মশাইকে পাঠিয়েছিলাম, কিন্তু আজ পরম আসুন তাকে আমি সব কথা বলবো। আপনাদের কোনো কথা আমার স্বামী বিশ্বাসই করবে না, কারণ সে শুধু আমাকে বিশ্বাস করে। আমাকে? হ্যাঁ বিশ্বাস করি, একজন স্বামী হিসাবে তার স্ত্রীকে যতখানি বিশ্বাস করা উচিত আমি ঠিক ততটাই তোমায় বিশ্বাস করি। তাই বলে আমার জন্মদাতা পিতা আর মমতাময়ী মহাপ্রধানকে আমি বিশ্বাস করি না। পরম বাহ 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 বাহ, তুমি তো দেখছো এই আদর্শ বাপের অতি আদর্শবান ছেলের মতন কথা বলছো। তা তোমার এই আদর্শ চিরকাল ধরে রাখতে পারবে তো? করো হঠাৎ আপনি আমার বাড়িতে? আমার আশাটা ভুল হয়ে গেছে ভাই। দিশার মুখে শুনলাম তোমাদের কি বড্ড অভাব, তাছাড়া সামান্য পোশাক গহনার জন্য তোমার ওই স্বামী স্ত্রী প্রায় খিটি চিমটি লেগেই থাকে। তাছাড়া তুমি তোমার কারখানার সামান্য কর্মচারী নয় ভাই, আমার আত্মীয়। তাই ভেবেছিল আমার কারখানায় ম্যানেজারের পদে প্রমোশনটা দিয়ে তোমার পেমেন্টটা ডবল করে দেবো বলে জানাতে নিয়ে এসেছি। সত্যি বলছেন? হ্যাঁ রে ভাই, আর যত ওই লাভলি বোন আমার খুশি থাকে তার জন্য এক সেট গহনা আর একটা পোশাক নিয়ে এসব দেখে তোমার বাবা মা কি বুঝলো তা জানি না, আমাকে জানা তাই বলে অপমান করতে লাগলো। ঠিক আছে, ঠিক আছে, এটা আপনারা ঠিক করলেন। একজন মানুষ বাড়ি বয়সে আমার একটা সুসংবাদ দিতে এসেছে আর আপনারা তাকেই কিনা। আসলে কি জানেন বাবা, আমার সুখ আপনারা সহ্য করতে পারছেন না। পরম সুসংবাদ নয়, নিয়তি বোধ হয় তোর জীবনে চরম দুঃসংবাদ বয়ে আনতে চলেছে। তাই এখন যদি সাবধান না হোস তারপর জীবনটা একেবারে ছারখার হয়ে যাবে। তাছাড়া উনি তোর জীবনে প্রমোশন বাড়াতে আসেনি, এসেছে তোর জীবনটাকে তছনছ করে দিতে, এই বাড়ির মান সম্মান নিয়ে ছিনিমিনি খেলতে। মা তুমি কি বলছো আমি কিছু বুঝতে পারছি। বুঝতে পারছিস না? তাহলে তুই তোর স্ত্রীকে জিজ্ঞাসা কর, একটা বাইরের লোক হয়ে মূল্যবান উপহার দেয় কোন সম্পর্কের অধিকারে? ভাই বোনের সম্পর্ক হলে যদি আসল সম্পর্ক, তাহলে একে অপরকে জড়িয়ে ধরে বেলুল্লা পারে নাচ গান করছিল কেন? লাভি, হ্যাঁ আমাকে যদি তোমার চরিত্রহীনা বলে মনে হয় তাহলে তুমি নিজের হাতে আমাকে খুন করে ফেলো। আমি আর বাঁচতে চাই না গো, এই প্রমোশনের কথাটা জানাতে আসার আমার অন্যায় হয়ে গেছে। আমি প্রমোশনের কথাটা না হয় ফিরিয়ে নিয়ে যাচ্ছি।
বাবাকেও ক্ষমা চাইতে বলো। নইলে এই ফুলের মাসুল তোমাকেই দিতে হবে। না না রবি না, আমার বাবা মা কারো কাছে ক্ষমা চাইবে না। চাকরি চলে যাবে। যাক যাক না যাক না, তোমাদের নিয়ে আমি গাছতলায় থাকবো, আমি পথে পথে ভিক্ষা করে খাবো, তোমাদের আমি কখনো কারো কাছে ছোট করতে দেবো না বাবা। আমি জ্ঞান হওয়ার পর থেকে জেনে এসেছি পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা ই পরমাং তপ পিতারি জীবা পন্নে ইয়ন্তে সর্বদেবতা জননী জন্মভূমিষ্ঠ সরকার যদি করিয়ছি। বেশ, তাহলে আমি চাইছি পরম, দেখো এরপর ওই খেপা ভাইটা তোমার বোনকে যে টুকরো টুকরো প্যাকেট করে পার্সেল করে পাঠিয়ে দেয়, তখন কিন্তু আমায় 10 দিও না ভাই। না বলে বসে না, এমন কাজ আপনি করবেন না। আর তুই বলো না গো, এখন আমি কি করব? কাকে মেরে আমি কাকে রক্ষা করব বলতে পারো? বাবা, পারিবারিক মান সম্মানের চেয়ে ছেলে মেয়ের জীবনের মূল্য আমার কাছে অনেক বেশি গো, অনেক বেশি। তাহলে এসো, বৌমার কথাকে শ্রদ্ধার্য করে চলো আমরা মল্লিক মশাইয়ের কাছে ক্ষমা চেয়ে নিই। আপনি আমাদের ক্ষমা করুন মল্লিক মশাই। দেখো কি হয়। মাগো কি যন্ত্রণা, তখন থেকে আমার পেটের বাচ্চাটা শুধু কষ্টই দিয়ে যাচ্ছে, কষ্টই দিয়ে যাচ্ছে। মাগো, ও দাদা দিদিরা, তোমরা যারা কাছাকাছি আছো একটু চোখ বন্ধ করে মুখ ঘুরিয়ে থাকো না গো, আমার এই পেটের বাচ্চাটাকে এখানে আমি একটু খালাস করে দিই। মাগো কি যন্ত্রণা। না না না, এখানে না, আমি আরো এগিয়ে যাই। যাবেন না যাবেন না, সামনে গভীর অরণ্য, পথ হারিয়ে ফেলবেন, এইখান থেকে ফিরে আসুন। যাবেন না। একে তুমি তুমি বিবাহিতা? এই কথা তো আমি আগে কোনোদিনই বলনি। নাকি 2 নম্বরই ব্যবসা করতে করতে মন প্রাণ সবকিছু 2 নম্বরই করে ফেলেছো? তুমি মস্ত বড় ভুল করছো। আমি ভুল করেছি। তোমার হাতের শাখা সিঁদুর সিঁদুর না দেখে, কুমারী ভেবে, অনেক স্বপ্ন দেখে আমি বড্ড ভুল করেছি। কি সেই স্বপ্ন? ওর বাবার স্বপ্ন, তোমাকে নিয়ে নতুন করে বেঁচে থাকার স্বপ্ন। যে রাজা খুন খারাপে গুন্ডামি ছাড়া কিছুই জানতো না, সে তোমাকে নিয়ে নতুন করে তার সেই চাওয়া পাওয়া তুমি এক নিমেষে শেষ করে দিলে। দাদা, যদি বলে কিচ্ছু শেষ হয়ে যায়নি। রাজা, আজ আমি জানতে পারলাম যে তোমার আর আমার দুজনের স্বপ্ন একই। তাই তো আজ আমি নিঃসংকোচে তোমাকে বলতে চাই রাজা, আমি তোমার নিয়ে ঘর বাঁধতে চাই। তোমার লজ্জা করছে না? এই কথাগুলো বলতে তোমার লজ্জা করছে না? অন্যের সন্তান গর্ভে ধারণ করে আমার সঙ্গে সর্বদার স্বপ্ন দেখতে তোমার লজ্জা করছে না? অন্যের সন্তান? রাজা বাবু, এই দেখো আমি অন্যের সন্তান এক্ষুনি এখানে খালাস করে দিচ্ছি। ওগুলো কি? ওগুলো হেরোইন। ওগুলো সমেত পরিস্থিতি তোমায় ধরতে পারে, সারা জীবন অন্ধকার জেলে পচে মরতে হবে। দাদা? কে তোমার দাদা? সেদিন যে আমার পার্টনার হয়ে তোমাকে ফাঁদে ফেলতে চেয়েছিল, যার আশ্রয় আমি আছি, সেই আমার দাদা। ওই জানোয়ারটাকে দেখতে পেলে আমি কে কে আজ আর তোমাকে এসব কিছু মানায় না। আজ যখন তুমি আমার থেকে সবকিছু করতে রাজি আছো, তখন তোমায় ছুঁয়ে প্রতিজ্ঞা করছি, আমি তোমায় কথা দিচ্ছি, এমন নোংরা কাজ আমি আর কোনোদিন করবো না। আমিও তোমায় কথা দিলাম, আজ থেকে আমি আমার অন্ধকার জগৎ ভুলে গিয়ে নতুন করে প্রকৃত মানুষের মতো মানুষ হয়ে আমি বাঁচবো। আমি তোমায় কথা দিলাম, তুমি আমায় কথা দাও। কথা দিলাম, আমি কথা দিলাম, কথা দিলাম।
ভাই জঙ্গলটা ভালো করে ঘুরে নাও, দেখো কোন স্মাগলার যেন পালাতে না পারে, আর যে পালাবার চেষ্টা করবে তাকে তোমরা গুলি করতেও দ্বিধা করবে না। খবরটা দিয়ে দিয়েছে, আমি এসে নিয়ে চললাম। পুলিশের জিজ্ঞেস করে বললে কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না। পুলিশের সামনে মুখ কিন্তু কিছুই খুলবে না। আমি চললাম। আমি তোমার মনিয়াল মানুষ, মনিয়াল মানুষ। তোমার আদর যত্নে আদরে লেখাপড়া শিখেছি, গান শিখেছি, তাই আমি তোমার এই উপহারটা দিলাম। সোনা লাঞ্চি গো, সোনা লাঞ্চি। জানো বল জানো, আজ আমি তোমার অনেক কিছু দেবো গো, অনেক কিছু। আর কি কি দেবে? আমি তোমার তোমার দেবো, তোমার আদর দেবো, আদর। আর আমি তোমার ভালোবাসা দেবো গো, ভালোবাসা দেবো। তাহলে দাও, তুমি আমাকে অনেক আদর ভালোবাসা দাও। হ্যাঁ, ভালোবাসা কোথায় পাওয়া যায় গো? আমার কাছে নেই গো। আছে গো, আছে। প্রত্যেক স্বামী স্ত্রীর বুকে ভালোবাসা জমানো হয়ে লুকানো থাকে, শুধু কেবল পরিবেশন আর পরিস্থিতিতে সেগুলো খুঁজে নেওয়া যায়। আমার বুকে নেই গো, নেই গো, সত্যি বলছি আমার বুকে ভালোবাসা নেই। তোমার বুকে ভালোবাসা আছে? এই নদী পার
সাক্ষী রেখে আজ থেকে তোমার নদী পাহাড় সাক্ষী রেখে একটা কথা তো একেবারে ভুলে গেছি গো, একেবারে ভুলে গেছি। কি ভুলে গেছো? দাদা 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 বলেছিল এই কাগজটায় তোমার তোমার নামটা লিখে দিতে। দাও তো দাও তো দাও তো তোমার নামটা লিখে দাও তো। না না গো বৌদিমণি, ওই কাগজে তুমি নাম সই করবে না, তাহলে যে সর্বনাশ হয়ে যাবে। এটা কিসের কাগজ মাধবদা? ওটা যে কাগজ নয় গো বৌদিমণি, ওটা তোমার শ্বশুর মশাইয়ের দান করে একটা দলিল। মূল্যবান দলিল? হ্যাঁ গো, ওই দলিলে কি লেখা আছে জানো? কি লেখা আছে? ওই দলিলে লেখা আছে আমার ছোট বাবুর অবর্তমানে এই সমস্ত সম্পত্তি মিশনের হয়ে যাবে। দেখো, আর ওই লেখা আছে ছোট বাবুকে যদি কেউ বিয়ে করে তবে সেই হবে এই সমস্ত সম্পত্তির উত্তরাধিকারী। তাহলে বৌদিমণি, এখন তো তুমি সর্ব, তুমি পারো আমার কর্তা বাবুর স্বপ্নকে পূরণ করে আমার ছোট বাবুকে বাঁচিয়ে রাখতে। জানি তো এখন আমার সমস্ত সম্পত্তি আমার বউ। তুমি কিছুই জানো না গো ছোট বাবু, তোমার বউ যদি ওই কাগজে সই করে দেয় তাহলে যে এই সমস্ত সম্পত্তি তোমার দাদার হয়ে যাবে। কি বলছে মাধবদা? দেখো, ওই শয়তানটা ওই সম্পত্তিটা হরণ করতে পারেনি বলে আমার ছোট বাবুকে এখনো বাঁচিয়ে রেখেছে। মাধবদা, আর এখন তুমি যদি ওই দলিলে সই করে দাও তাহলে হয়তো তোমাদের দুজনকেই একেবারে শেষ করে দেবে। তুমি একটু শক্ত হোক বৌদিমণি, শক্ত হাতে করো দুষ্টের দমন। মাধবদা, আর অসুরনাশিনী হয়ে ওই কলির ওষুধটাকে তুমি উচিত শিক্ষা দাও। মাধবদা তুমি? আমি তো ওই বড় বাবুর স্বরূপটা জানি, আর জানি বলেই তোমাদের সবার সামনে অনেক মিথ্যে অভিনয় করে অনেক কুকথা বিশ্বাস করো। আমি চাইনি গো বৌদিমণি, আমি যে এই সংসারকে ভালোবাসি, আমি যে তোমাদেরকে ভালোবাসি, তাই বলছি গো বৌদিমণি, একটু সাবধানে চলো গো বৌদিমণি, একটু সাবধানে।
দেব না, দেব না, আমি কাউকে দেব না। এইবার আমি বুঝেছি ওই শয়তানটা কেন তোমায় ওই সোনার আংটিটা পলিয়ে দিতে বলেছিল। ও, এই আংটিটা তোমার দাদা দিয়েছে? আলু বলেছে ওই কাগজটায় তুমি নামটা লিখে দিলে তোমায় সোনার হাল বানিয়ে দেবে। ওই তোর বউকে সোনার হার নয়, তোকে দামি দামি পোশাক কিনে দেবো। ওই দলিলে সই করে রেখেছিস তো? না, আমার বউ বলে দিয়েছে ওই দলিলে তুই করবে। ও, ওই তুই শয়তানি বউটার তোর কানে বিষ মন্ত্র দিয়েছে। ওই শয়তানকে চোরের মুঠি ধরে বাড়িতে যদি না দাঁড়িয়েছি তো পারবেন না। এই বাড়িতে থাকার অধিকার আর এই সম্পত্তির অংশ যখন আমি পেয়ে গেছি, তখন পৃথিবীর কেউ আমাকে এই বাড়ি থেকে বার করতে পারবে না। বুঝেছেন ভাসুর ঠাকুর? আরে দূর, ঠাকুর বলছি কেন, আপনি তো একটা অসুর। আমার কতগুলো অসুর তার প্রমাণ আগে পেয়ে গেছো দিশা, আরো পাবে। দেখো কি হয়। আর একটা আজ কাজ দিলাম, সেটা করতে পারবি না। কেন পারবি না? তোর এই বউটার ভয় একদম ভয় পাবে না। ঠিক এইভাবে অনেক সময় যত সব ডিস্টার্ব। হ্যালো, কে বলছেন? আমার কাছে ধরো কি শব্দ? না, আমি কোনো দাবি দাবি মানছি না। আমি আসছি 8 ঘন্টার মধ্যে এই দলিলে সই করে রাখিস। কারণ কথাটা মনে রাখিস। যাইনি, আমি যাইনি। 1 ঘন্টার মধ্যে দলিলে সই না করিয়েছিস তো তোর দুটোকে আমি জ্যান্ত জ্বালিয়ে দেব। কথাটা মনে রাখিস। জ্যান্ত জ্বালিয়ে দেব। শয়তানটা আমায় মেরে ফেলবে, আমায় মেরে ফেলবে। তুমিও পালিয়ে দাও, তুমিও পালিয়ে দাও। আমি কিছু পালিয়ে যাবো, দিদিকে দুধ দাও, আমি দিদিকেই পালিয়ে যাবো। তুমিও পালিয়ে দাও গো, তুমিও পালিয়ে দাও। নইলে শয়তানটা দাঁড়িয়ে পুলিয়ে দেব তুলে নেবে গো, দেব তুলে নেবে। তোমাকে আমি বাঁচাবো। ওদের সত্যি সত্যি চলে গেল, ওকে তুমি ফিরিয়ে দাও দয়াময়, ওকে তুমি ফিরিয়ে দাও। ঈশ্বর, অন্ধ বোবা হয়ে গেছে গো মা। তাই তো তোমার স্বামীকে তোমাকে নিজেকেই ফিরিয়ে আনতে হবে। কে আপনি? আমি যে যক্ষ গো মা, আমি যক্ষ। 7,000 এক মানিককে যে আমি আগলে রাখার দায়িত্ব নিয়ে বসে আছি গো। আমার সমস্ত সম্পদ ওই মালিকের কাছে গচ্ছিত করে দিতে পারলেই আমার ছুটি। কোথায় আপনার সেই সাদা চেতন মালিক? তাকেই তো আমি খুঁজে বেড়াচ্ছি। ওই আলো থেকে আধার, জল থেকে স্থল, পাহাড় থেকে সমতল, সর্বত্র সর্বত্র আমি তাকে তন্ন তন্ন করে খুঁজে বেরিয়েছি, কিন্তু কোথাও কোথাও তাকে আমি খুঁজে পাচ্ছি না। তবে হ্যাঁ, ওই দানবটার দেখা যখন আমি একবার পেয়েছি, তখন আমার বিশ্বাস আমি তাকে ঠিক খুঁজে পাবো। তাকে আমি কি বললেন? ঠিক খুঁজে পাবো। তুমি তো একটা দেবী গো মা, কেন যেন মনে হচ্ছে তুমি পারবে, তুমি পারবে দানব তরণী দুর্গা হয়ে ওই অসুরটাকে নিধন করতে। কে আপনি আর কেনই বা আমাকে এইসব কথা বলতে এসেছেন? তা তো আমি জানি না মা। আমি আবার হারিয়ে যাওয়া ভাগ্যটাকে খুঁজতে খুঁজতে এখানে এসে দেখলাম এখানের অনেক কিছুর সাথে আমার জীবনের অনেক মিল রয়েছে গো। এই বাড়িটার মধ্যেই যেন আমি খুঁজে পাই আমার জীবনের অসংখ্য অতীত, আর সেই অতীতের সন্ধানেই তো এই বাড়িটার মধ্যে আমি মাঝে মাঝে ঢুকে পড়ি। বাবা
তুমি তুমি আমার বাবা বলে থাকলে এই দুনিয়ায় সবাই যাকে ভিখিরি পাগল বলে বিদ্রুপ করে বেড়ায় তাকে কিনে তুমি বাবা বলে ডাকলে। পেয়েছি পেয়েছি, আমি আমার জীবনের সামান্যটুকু হলেও খুঁজে পেয়েছি, আমি খুঁজে পেয়েছি, আমি খুঁজে পেয়েছি। কে কে ওই মানুষটা? এই বাড়িতে ওনার অতীত খুঁজে পেলেন কি করে? তাহলে কি এই বাড়ির সঙ্গে ওনার কোনো সম্পর্ক? দেখি তুমি ফিরে এসেছো, কিন্তু এই বেশে কেন? এই বেশে আসবো না, আমি বর বেশে বিয়ে করতে আসবো, সময় তারা করছে, তাই আমি এখানে এসেছি। আমার থাকার ঘরটা কোন দিকে দেখে দে। কে আপনি? নই হাতি নই সাপ নই আমি বিচ্ছু, মৌমাছি প্রজাপতি নই আমি কিচ্ছু। আমার থাকার ঘরটা কোন দিকে দেখে দে। আমার নাম রাজা বস্তান, আমি কাউকে ভয় পাই না। আশ্রয়ের জন্য এসেছি, আর পুলিশকে যদি বলছে আমার থাকার ঘরটা ওইদিকে। এই লোকটা অবিকল আমার স্বামীর মতো দেখতে, ও কি সত্যি রাজা বা মস্তান নাকি অন্য কেউ? কিছুক্ষণ আগে যে লোকটা আপনার ঘরে ঢুকেছে সেই লোকটাকে আপনি আমার হাতে তুলে দিন। কোন লোক আমার ঘরে? দিশা তুমি? হ্যাঁ দিগন্ত, তুমি কেমন আছো? ভালো। একটা অসুস্থ বিকলাঙ্গ মন নিয়ে যতটুকু থাকা উচিত আমি ঠিক ততটাই আছি। দিশা তুমি তো আজ অনেক বড় ঘরের বউ হয়েছো, আমার চেয়ে অনেক ভালো বর পেয়েছো, অনেক অর্থ সম্পদ তোমার, এর কোনো কিছু তো আমি তোমায় দিতে পারতাম না। দিগন্ত, তুমি আমাকে ক্ষমা করো, আমি সেদিকে মহা ভুল করেছিলাম। আমি জানতে পেরেছি যে আমার বৌদি চক্রান্ত করে। থাক না দিশা, মৃত প্রায় শুকনো চারা গাছটার গোড়ায় সহানুভূতির বাড়ি সিঞ্চন করে কোলাম। ভাই আজ তুমি আমাকে কোন রকম বাধা দিতে পারবে না, তোমার ঘর আমি সার্চ করবই। প্লিজ প্লিজ দিগন্ত, তুমি ওই ঘরে যেও না, ওই ঘরে আমার স্বামী ঘুমাচ্ছে। তোমার স্বামী ঘুমাচ্ছে? তাহলে তো আমাকে গিয়ে দেখতেই হয় ওই ঘরে যিনি শুয়ে আছেন তিনি তোমার স্বামী না আমার সেই খুঁজে ফেরা স্বামী? তুমি বুঝি তোমার স্বামীকে আটা মিটা দিয়ে এই পুলিশ বাবুর হাতে তুলে দেবে বলে পুলিশ দেখে তো? কি তুমি মানে আপনি? কি এই মেয়েটা স্বামী গো, এই মেয়েটা স্বামী। ওই ঘরে আমার স্বামী ঘুমাচ্ছে, কথা মিললো তো? সরি দিশা, আসলে জানো তো আমি একেবারে অবাক হয়ে গেছি। আসলে আমার সেই খুঁজে ফেরা রাজা মস্তান অবিকল তোমার স্বামীর মতো দেখতে। এবার তাহলে যাচ্ছি দিশা, অসময়ে বিরক্ত করার জন্য আমি দুঃখিত। আপনাদের দাম্পত্য জীবন সুখে শান্তিতে ভরে উঠুক আমি ভগবানের কাছে এই কামনাই করি। তাহলে চলি। মিস্টার কি যেন নামটা? গবারাম। চলি, আবার দেখা হবে। আমাকে বাঁচানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। কিন্তু আপনি আমার স্বামীর পোশাক পরে এই ঘরে বেরিয়ে এলেন কেন? এছাড়া আর আমার কোনো উপায় ছিল না। আমি ঘরের মধ্যে প্রবেশ করি প্রথমে আপনার স্বামীর ছবিটা দিকে আশ্চর্য ছিলাম, ভেবেছিলাম ওটা আমার ছবি। পরে মুহূর্তে বুঝলাম যে না, ওটা আপনার স্বামী গবারামের ছবি। তারপর এই পুলিশকে পুলিশ বানানোর জন্য আপনার স্বামীর পোশাকগুলো পরে নকল স্বামী সেই দিন। কিন্তু আমার স্বামীর চাল চলন কথাবার্তা আপনি জানলেন কেমন করে? ঘরের টেবিলে রাখা ডায়েরির কয়েকটা পাতা পড়ে আপনার স্বামীর চাল চলন কথাবার্তা কিছুটা আমি আইডিয়া করে ফেললাম। আপনি তো খুব বুদ্ধিমান লোক দেখছি, এত অল্প সময়ে এত কিছু রপ্ত করে ফেলেছেন। বাঁচার জন্য অনেক কিছু করতে হয়, আর আমাকে বাঁচার জন্য দ্বিতীয়বার ধন্যবাদ দিয়ে আপনাকে আমি ছোট করবো না। জীবনে যদি কোনোদিন সুযোগ পাই নিশ্চয়ই প্রতিদান আমি চাই। বলুন কি প্রতিদান চান? হে বাড়িতে প্রতি পদে পদে আমার বিপদ, সেই বিপদ থেকে বাঁচতে একটু আগে আমার স্বাভাবিক অসুস্থ স্বামী বাড়ি ছেড়ে পালিয়ে গেছে। আমার ভাসুর ঠাকুরের ভয়ে, তিনি মানুষ নয়, একটা আস্ত শয়তান। সমস্ত সম্পত্তি লিখিয়ে দেওয়ার চাপ দিচ্ছেন। ওই দেখুন না দলিল পড়ে আছে, ওই দলিলে আমি সই না করলে উনি আমাদের জ্যান্ত পুড়িয়ে মারবে বলে গেছেন। তাই বলছি যতদিন না আমার স্বামী ফিরে আসে ততদিন আপনার নকল স্বামীর অভিনয় করতে হবে একটু। হ্যাঁ, কিন্তু আমার উপর আপনার ভরসা আছে? আছে। বেশ, তাহলে আমিও কথা দিলাম আজ থেকে শুধু নকল স্বামীর অভিনয় করবো না, সব রকম বিপদ আপদ থেকে আপনাকে সাহায্য করবো। আমি আপনাকে কথা দিলাম।
ঈশ্বরের ক্ষমতা নাই তোদেরকে রক্ষা কর। আমার দলের সই করেছিস কিনা? না না, আমার বউ বলে দিয়েছে ওই বলবে না। ও বউ, এটা তো এটা আমার গলে, এটা তো গলে। শেষবার মতো বলছে দলের সই করবি কিনা বল। কখনো না, আমার স্বামী যখন একবার বলে দিয়েছে তখন ওই দলিলে আমি সই করবো না, করবো না, করবো না। শয়তানি বালে বালে দুধু ধান খেয়ে দাও তোলে, এবার বলে তো ওকে মেরে মেরে শেষ করে দাও। রানী বানাতে কেন আসবে না? ও সারা তোর সবটুকু চেটে পুটে খেয়ে এখান থেকে কেটে পড়েছে। তুমি মদ খেয়েছো? আমি মদ খাচ্ছি, আমি মদ খাচ্ছি, আমি সব আমার পয়সায় মদ খাচ্ছি, তাতে তোর কি রে? একটা কথা বলতো, মানুষ মদ খায় কেন বলতে পারলি না তো? তাহলে আমি বলছি শোন, মানুষ মদ খায় হয় দুঃখে না হয় খুশিতে। খুশিতে খেয়েছো শুনি? আমি কোন খুশিতে মদ খেয়েছি তুই শুনবি? তবে শোন, আমি না চাকরি পেয়েছি, চাকরি। আমি চাকরি পেয়েছি, আমি ক্যাটারিং এর কাছে একদিন ওই বাবুর বাড়িতে গিয়েছিলাম। ওই বাবু অনেকগুলো কারখানার মালিক, তার হাতে পায়ে ধরে বলতে না আমার একটা চাকরি দিয়েছে, তোকেও না একটা চাকরি দেবে বলেছে রে, তোকেও না একটা চাকরি। আমি কোনো চাকরি করবো না, আমি আমার রাজাকে নিয়ে ঘর বাঁধবো। আরে শালা নিকুচি করেছে তোর ওই রাজা, ওই শালা রাজাই দেখছি তোর দিমাগটাকে একেবারে বিগড়ে দিয়েছে। ওই শালাকে সামনে পেলে না আমি কেটে কুচি 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 করে দেব। এই আমার চল তো, আমার সঙ্গে চাকরি করতে চল। আরে আলবাত যাবি, স্বেচ্ছায় না গেলে না তোকে সব আমি জোর করে তুলে নিয়ে যাবো। এই তোরা এই দৃশ্য দেখে বিচলিত হবেন না। এই দৃশ্যটি হলো না এই সারে লোক ঠকানো ফান গো ফান, যে এই মেয়েটা রাত্রাসুরের বাঁচাতে যাবেন অমনি এই মাগড়া আপনার পিছনে বাঁশ দেবে গো, বাঁশ। না বাবা না, এখান থেকে পালিয়ে যায়। বিশ্বাস করো, আজ আমি কোনো নাটক করছি না। ওই তো দাদা আমাকে জোর করে নিয়ে যাচ্ছিল। দাদা? ও তোর কেমন দাদা গো? নিজের দাদা না বস্তির দাদা? দাদা হলে না ও সারা কমিশন খাবে আর তোর ঘরে লোক ঢোকাবে, লোক ঢোকাবে। আর যদি বস্তি দাদা হয় না, ও মাগড়া তোর ঘরে ঢোকে যাবে। তো হ্যাঁ গো দাদা, তুই কেমন দাদা গো? ওর আমি নিজের দাদা গো, ওকে আমি চাকরি করতে নিয়ে যাচ্ছি। চাকরি এ সারা বলে কি রে, চাকরি করতে নিয়ে যাচ্ছি? যে টাকার বস্তা নিয়ে গিয়েও নেতা মন্ত্রী বা সাধাদি করলে একখানা চাকরি মেলে না, এ মাগড়াকে চাকরি বিনা পয়সা কে দেবে দাদা? খবরদার বলছে, একদম বাজে কথা বলবে না। আমাদের ওই পার্সোনাল ব্যাপারে কাউকে সারা মাথা ঘামাতে হবে না। মুখে মারবো যেটা ঝেঁটা, তোমাকে চিনিস? আমি শুধু খোকানো চাই না, বুঝলি? খোকানো চাই না, খোকার বাপ যেটুকু নাচিয়েছি, আর তোকে এমন নাচো নাচাবো না, নাচতেই থাকবি। নাচ 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 मेरी नाच मेरी बदल से पैसा मिलेगा।
मिलेगा, नाच मेरी बुलबुल तेरी पैसा मिलेगा, कहाँ कदरदान हमें ऐसा मिलेगा। কোথায় পালাবে শালা, তোকে তো আমি ধরবই। এই চম্পা, ওকে ধর, মরে যাই তোর দরজা গড়ায়। আর যদি ওই লোকটা না থাকতো তাহলে তাহলে আমার দাদা নিশ্চয়ই আমার কোনো সর্বনাশ করে দিত। যাকে যাকে আমার রাজা ফিরে আসুক, তাহলে রাজাকে নিয়ে আমি কোথাও পালিয়ে যাবো। রাজা তুমি ফিরে এসেছো। রাজা তুমি কোথায় ছিলে বলো না, রাজা তুমি কোথায় ছিলে? তুমি দলীয় দপ্তর করো, এই কাতুকুতু লাগছে দেখো, এই চালো না তো, চালো না তো, চালো না। কি হলো রাজা, তুমি আমার বলছো কেন? তুমি কি আমাকে চিনতে পারছো না? কি করে চিনবো, কি করে চিনবো? আমি কি তোমার আগে কখনো দেখেছি নাকি? রাজা রাজা তুমি বিশ্বাস করো, তুমি ভালো করে আমাদেরকে তাকিয়ে দেখো, আমি তোমার ঝিলি। আমি তোমার দিলিক লাতা, আমি তোমার দিলিক দিলিক না, কাউকে চিনি না, কাউকে চিনি না। রাজা কিন্তু আমার একটা বউ, না 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 না, কেউ নেই, কেউ নেই। আমি এখান থেকে পালাবো, আমি এখান থেকে পালিয়ে যাবো। রাজা যাওয়ার আগে বলে যাও, তুমি এমন করে কেন কথা বলছো? তুমি আমাকে কেন চিনতে পারছো না? বলো রাজা, তোমার কি হয়েছে? তোর রাজা পুলিশের হাতে মার খেয়ে স্মৃতি শক্তি হারিয়ে এখানে ফিরে এসেছে। এবার আমার প্রাণ শক্তি দাও করে দেবো। তুমি আমার রাজাকে কিচ্ছু করতে পারবে না। সারা তোর রাজার জন্য আমার ধান্না পানি সব বন্ধ হয়ে গেছে। তোর জীবন থেকে আজ আমি সরিয়ে দেবো। সরে যা, সরে যা ছেলে, তুই আমার সামনে থেকে সরে যা। রাজা তোমার কি হয়েছে? রাজা তোমার কি হয়েছে? রাজা তুমি আমার চুপ করে গেলে কেন? একবার আমার দিকে তাকাও, আমাকে ঝিলিক বলে ডাকো। রাজা ঝিলিক বলে ডাকো। দাদা বলো না দাদা, আমার রাজার কি হয়েছে? তোর রাজা একেবারে শেষ হয়ে গেছে। কথা শুন শুভ, কথা শুন, মাথা গরম করিস না বাবা। যা দেখবি, যা শুনবি, চোখ কান বন্ধ করে রাখবি বাবা। বলো কি মা, বৌদির এই ব্যবচার দিনের পর দিন আমাদের চোখ কান বন্ধ করে সহ্য করতে হবে। না না, আমার পক্ষে তা সম্ভব নয়। আচ্ছা আচ্ছা, তোরা কি বলতো, তোরা কি শুধু এই সংসারের কথা ভাবি? একটি বারো কি আমার মেয়ের কথা তোদের মনে পড়ে না? একটি বারো কি তোদের জানতে ইচ্ছে করে না আমার দেশে কেমন আছে? করে বা করে, এবারের সবাই দিদির নামটা মন থেকে মুছে ফেললেও আমি তা পারিনি মা। তাই তো তোমাদের কাউকে না জানিয়ে একদিন আমি লুকিয়ে দিদির বাড়ি গিয়েছিলাম। কি বলি গিয়েছিলি? হ্যাঁ রে, আমার মেয়েটা কেমন আছে? ও সুখী হয়েছে তো? আমাদের কোনো জিজ্ঞাসা করছিল? বন্যা বন্যা কোথা? মা মানে তোমার মেয়ে যে এখন অনেক বড় বাড়ির বউ হয়েছে মা। হাবাগুবাস আমি তো ক্ষতি কি, তোমার মেয়ে এখন অনেক দামি দামি শাড়ি পরে, গা ভর্তি সোনা হীরের গয়না পরে যেন রাজ রানী সেজে রয়েছে। আমি যেতে দিদি আমায় কোথায় বসাবে, কি খাবে এই নিয়ে ব্যস্ত। এত কিছু খাওয়ার দিল যে সেগুলো আমি কখনো চোখে দেখিনি। আমার কাছে হয়তো আমার মুখের দিকে তাকিয়ে বলতো, এতক্ষণ যা বলেছিস সব সব সেগুলো মিথ্যে কথা। তোকে সেই ছোট্টবেলা থেকে আমি করে পিটি করে মানুষ করেছি। তোর মুখের কথা আর চোখের ভাষা যে এক নয়, তোর চোখ মুখ দেখে আমি বুঝতে পেরেছি বাবা। বাবু, এত চেষ্টা করেও আমি আসল সত্যকে কখন রাখতে পারলাম না। কি তোর আসল সত্য রে শুভম? তবে কি আমাদের মেয়েটা চিরদুঃখিনী হয়ে রয়ে গেল? দুঃখী যার জীবন করা শক্তি তার পাশে আছে বাবা। তার মানে আমাদের দিশা এতটুকু শক্তি হয়নি বাবা। ওই শয়তান মরেশ মল্লিক আমার দিদির জীবনটাকে একেবারে শেষ করে দিয়েছে। শুভম তারই অত্যাচারের ভয়ে জামাই বাবু বাড়ি থেকে পালিয়েছে। আর সেই দুঃখে আর আতঙ্কে আমার দিদির মতো একেবারে শেষ হয়ে যাবে বাবা, একেবারে শেষ হয়ে যাবে।
কানা কিসের? কে মরেছে এই বাড়িতে শুনি? এই যে সেই কখন আপনাকে ব্যাগ আর ফর্দ নিয়ে বাজারে যেতে বলেছি, তা এখানে কি করছে? বৌমা তুমি ওই করে বলেছিলাম আজ আমার বার্থডে পার্টি আছে, বাড়িতে কিছু স্পেশাল গেস্ট আসবে, তাদের জন্য কিছু স্পেশাল খাবার বানাতে হবে। আপনি কিনা এখনো বাজারটাই করতে গেলেন না? না মানে বাজারের টাকাটা এখনো পাইনি কিনা তাই। সামান্য বাজার করার টাকাটা আপনার কাছে নেই নাকি? আমার জন্মদিনের পার্টির বাজার বলে টাকা না থাকার বাহানা মারছে? বৌমা চলো, মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন কেন? আমার দিকে তাকান, জড়সড় হয়ে আছেন কেন? ভয় করছে? না ভয় নয় বৌমা, ভয় নয়, আমার ভীষণ ভয়ানক লজ্জা করছে। লজ্জা করছে? তাহলে চোখ লজ্জা আছে না? তোমার মতো হয়তো নেই, তবে বলছিলাম কি মা, তুমি তাই বাংলার বধূ এই সংসারে এসেছো, তা বধূর আসল সাজটা কোথায় ফেলে এসেছো মা? বাংলার বধূদের পরনে থাকে 8 পৌরে রঙিন সুতির শাড়ি, তাদের কপালে থাকে চাঁদের মতো সুন্দর লাল সিঁদুরের টিপ, তাদের ঠোঁট দুটো থাকে সৎপ্রদা লজ্জার রঙে রাঙা, কিন্তু তোমার পরনে আছে অসভ্য নির্লজ্জের মতো অর্থ উলঙ্গ পোশাক। তোমার কপালটা তো বিধবাদের মতো ফাঁকা গো মা, আর তোমার ঠোঁট দুটো তোমাদের এই আধুনিক সভ্যতা লাল রঙে এতটাই রাঙা যে দেখে মনে হচ্ছে যেন স্বয়ং মা কালী শ্মশান থেকে এইমাত্র কাঁচা রক্ত পান করে উঠে এসেছে। মাগো, তোমার এই সাজে দোকানদারদের সামনে গিয়ে দাঁড়ালে দোকানদাররা তোমায় বিনে পয়সাতেই মাল দিয়ে দেবে মা, বিনে পয়সাতেই মাল দিয়ে দেবে। তোমার এই সুন্দর নরম জুতোটা, এই পুরো শক্ত কালে মশালে জুতোটা কত রাখে সে তোমার নিজেকে কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পা, তাই বলি কি কুকুরে কামড়ানো মানুষের শোভা পায় না? পায় না বাবা, পায় না, পায় না। তুমি আমার গালে জুতো মারলাম, জুতো মারলাম, এরপর আমার বলাই না হাত তুলে আমি তোর হাত দুটো মুদুরে ভেঙে দেবো। ভাই তবে তো দেশে দেশে কাপুরুষের মতো বউটা পিঠে মহাপুরুষ সাজতেছ, কিন্তু তোমার মধ্যে জানো আমার লাভলি বন্ধু দেখবে থানায় কমপ্লেন করে তোমার ঘর শুধু তোমার দড়ি বলবে। আমি তা করবো না দাদা, কারণ আমি আমার বাবা মায়ের অমতে ওকে বিয়ে করে বাবা মাকে ছেড়ে চলে এসেছি। সরি লাভলি, তোমাদের ফ্যামিলি মেটার আমার রোকার ঠিক উচিত হচ্ছে না। লাভলি, আমার মানি পাশটা তোর ওখানে ফেলে আসেনি তো? এখন কি নেই? না নেই, সে খুঁজে পাচ্ছি না, যদি কোনো রকম তোর ওখানে পড়ে থাকে। আমার এখানে পড়ে থাকে তুমি নিশ্চয়ই পেয়েছো দাদা, কিন্তু এবারে অন্য কোনো জায়গায় পড়ে থাকলে এতক্ষণ হয়তো তা হজম হয়ে গেছে। তোমার কি বলতে চাইছো, কি বলতে চাইছো তুমি? তার মানে কোনো ব্যাপারে কি তুমি আমাদের সন্দেহ করছো বৌমা? তা কেন হবে? মল্লিক মশাই এসে বৌমার ঘরে ঢুকেছে, যদি কিছু হয়ে থাকে তা বৌমার ঘরেই হবে। তার আগে তো আপনাদের সঙ্গে সাক্ষাৎ হয়েছে মেসমশাই, আমি আপনাদের প্রণাম করলাম, দিশা বোনের কুশল সংবাদ জানালাম। আপনার কথা কিছু বুঝতে পারছি না স্যার, আপনি কি কথা বলছেন? মানে বলছেন অভাবে অনেক ভালো মানুষের সবার নষ্ট হয় রে ভাই, সেই আমার এই প্রণাম করার সুযোগে তোমার ওই বাবা মায়ের মধ্যে যে আমার পকেট থেকে হাত চাপার আমার বাবা আমার কাছে দেবতা, আর সেই দেবতার সম্মান করলে আমি ভুলে যেতে বাধ্য হব যে আপনি আমার বস আর আমি আপনার একজন সাধারণ কর্মচারী। আমি বলছি তুই আমাকে সার্চ কর, সত্যের পরীক্ষা দিতে আমরা প্রস্তুত। আয় আয় বাবা আয়, আমাদের তুই কলস মুক্ত কর বাবা, কলস মুক্ত। হ্যাঁ, তুমি তোমার বাবাকে সার্চ করো আর আমি তোমার মাকে সার্চ করি। লাভলি, তোমার পকেটে দেখো সব টাকা ঠিকঠাক আছে কিনা। আর দেখতে তো হবে যে চোরের এলাকায় পড়ে গেছি না। হ্যাঁ গো, তোমার পকেটে মানি ব্যাগ এলো কোথা থেকে? তাই তো হলো কি, মল্লিক মশাইয়ের মানি ব্যাগ আমার পকেটে, আর কি
আমি স্বপ্ন দেখছি না তো, এখনো আমি জেগে আছি তো। আকাশটা মাথার উপরে ভেঙে পড়ছে না কেন? বসুন্ধরা পেটে চৌচি হয়ে যাচ্ছে না কেন? বরং তুই অন্তত বিশ্বাস কর বাবা, তুই বিশ্বাস কর। ছিল এতদিন তোমার টাকার প্রয়োজন ছিল, আমায় বললে না কেন বাবা? আমায় বললে না কেন? আমি কেমন করে পারি? যে বাবাই হোক, আমি তোমার টাকার চাইতে মিটিয়ে দিতাম। আমি তোমার টাকা আমি চাই না। পরম, তুই কাকে কি বলছিস বাবা? পরম, কাকে কি বলছিস? যে মানুষটা দিনের পর দিন উপোস থেকে তোদের 3 ভাই বোনকে খাইয়েছে, যে মানুষটা সারা জীবনে সমাজের কাছে মাথা উঁচু করে দাঁড়িয়েছে, যে মানুষটা শত অভাবে কারো কাছে একটা টাকা পর্যন্ত ভিক্ষে নেয়নি, সেই মানুষটা কি কখনো চোর হতে পারে বাবা? সেই মানুষটা কি তোর চোর বলে পারে ভাই বাবা? পারাম চুরির বালদার কাছে পাওয়া যায়, তাকেই তো চোর বলে। ওই তো তোমার বাবা না, আর বাবা হলো তোমার কাছে দেবতা। আমার চোর দেবদেবীর সাথে আমি আর এক ঘরে থাকবো না। তোমার ইচ্ছা হয় এই চোরদের সাথে থাকো, আমি চললাম। তুই যেতেই হয়, তাহলে এই চোর দুটো এ বাড়ি থেকে বেরিয়ে যাবে। এসব কি বলছে গো? আমরা নাকি চোর? আমাদের নাকি বাড়িতে থাকতে দেবে না গো? আমাদের থাকতে দেবে না। ও তোমায় কিছু বলেনি গো, ও তোমায় কিছু বলেনি, কারণ তুমি ওর গর্ভধারিণী মা। কত কষ্ট করে আদর স্নেহ দিয়ে ওকে তুমি মানুষ করেছো, বুকের অমৃত সুধা পান করিয়ে ওকে তুমি বড় করে তুলেছ। আরতি, তোমার মনে নেই ছোটবেলায় ওর যখন জ্বর হয়েছিল, ওর জ্ঞান ছিল না, তখন তুমি তো সারা রাত জেগে ওর মাথায় জলপট্টি দিয়ে ওকে তুমি সুস্থ করে তুলেছিলে। সব ঘুরে পরম কি তোমায় আঘাত করতে পারে? পারে না গো, পারে না। তুমি এত কম কষ্ট করনি গো। সেই রাত্রে 10 কোষ রাস্তা পায়ে হেঁটে গিয়ে ডাক্তার নিলে, তারপর আমাদের পরম সুস্থ হলো। এখন সে কথা কি আমাদের ভুলে গেছে গো? সামান্য কারো কি মনে থাকে? আরতি থাকে না, থাকে না। পরম রে, আমি তো চোর, তাই আমি এখন এই মুহূর্তে বাড়ি ছেড়ে চলে যাবো রে। আর কোনোদিন এ বাড়িতে আসবো না রে। তুমি যাওয়ার আগে আমি তোর হাতে ধরে অনুরোধ করছি, তুমি মাকে বাড়িতে থাকতে দে বাবা, তোর মাকে বাড়িতে থাকতে দে। সহ্য করতে পারছি না, যাও তুমি আমার সামনে থেকে। আজ আমার নিজেকে ধিক্কার দিয়ে বলতে ইচ্ছে করছে যে তোর মতো সন্তানকে আমি কেন গর্ভে ধারণ। তাহলে শোন শোন পরম শোন, আমি যদি তোকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে থাকি, এই পৃথিবীর আলো বাতাস দিয়ে থাকি, তাহলে মা হয়ে আমি তোমার অভিমান। ওকে তুমি অভিশাপ দিও না। শত অপরাধ করলেও ও যে তোমার আমার সন্তান। আরতি, কুপুত্র যদি হয়, কুমাতা ওকে তুমি আশীর্বাদ করো না, ওরা সুখে থাক, শান্তিতে থাক, ভালো থাক। চলো চলো গো চলো, আমরা এই বাড়ি ছেড়ে দূরে চলে যাবো। কখনো কোনোদিন এই বাড়িতে আসবো না।
বাড়িতে আমি আর এক মুহূর্ত থাকতে চাই না গো, আর এক মুহূর্ত থাকতে চাই না। আর এই বাড়িতে পড়ে থেকে আর শিক্ষিত ছেলের রাতে ছেলে খেতে চাই না গো। তোমার হাত ধরে ওই রাস্তায় গিয়ে দাঁড়াবো, প্রয়োজন হলে ভিক্ষে করে খাবো। তবে এই বাড়িতে আর আমি থাকতে পারবো না গো, আর আমি থাকতে পারবো না। যে রক্ত আমাদের জোর উপবাদ দেয়, সেই রক্তের বন্ধনীকে ছিন্ন করে এই বাস্তুদেবীকে শেষ প্রণাম জানিয়ে চলো আমরা এই সংসার থেকে বাসুদেবী তোমাকে জানি হে প্রণাম, তোমাকে ছেড়ে চলে যায়। ও বাসুদেবী তোমাকে জানি প্রণাম, তোমাকে ছেড়ে চলে যায়। ও গো বাসুদেবী পরিবারে তোমাকে জানি প্রণাম, যাওয়ার বেলায় পরিবারে তোমাকে জানি প্রণাম। ও গো বাসুদেবী তোমাকে জানি তোমাকে ছেড়ে চলে যায়। ও গো বাসুদেবী না 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 মেম সাহেবের নকল শামসে যাওয়ার এখানে আমার বেশি দিন আমার পক্ষে থাকা সম্ভব নয়। তাছাড়া মহেশ মল্লিক যদি জানতে পারে যে আমি এখানে আত্মগোপন করিয়াছি তাহলে আমি বড় বিপদে পড়ে যাবো। তাছাড়া ঝিলিক যে আমার কোথায় আছে কি করছে আমি তো কিচ্ছু জানি না। না 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 আমাকে এখান থেকে পালাতেই হবে। না গো রাজাবাবু, তুমি এখান থেকে যেও না, তাহলে যে আমার বৌদিমণির সর্বনাশ হয়ে যাবে। বাতবদা তোমার ভাই মহেশ মল্লিকটা খাবার দিয়ে বসে আছে, তুমি চলে গেলে ওই শয়তানটা সম্পত্তি ছিনিয়ে নেওয়ার নেশায় আমার বৌদিমণির উপর শুরু করবে অমানসিক অত্যাচার। বাতবদা আমি আর সহ্য করতে পারছি না গো রাজাবাবু। সেই কোন ছোট্ট থেকে বড় পর্যন্ত ওই ছোট বাবুকে আমি কোলে পিঠে করে মানুষ করলেও আমারই সামনে ওই শয়তানটার নির্মম অত্যাচার দেখেও আমি কোনো প্রতিবাদ করতে পারিনি। কেন জানো? মাধবদা পাছে ওই শয়তানটা আমাকেও মেরে ফেলে। নীরবে দাঁড়িয়ে থেকে অসহায় ছেলেটার কাতর আর্তনাদ শুনেছি, আর ঠাকুরকে ডেকে বলেছি, ওগো ঠাকুর তুমি কি পারো না ঠাকুর? যেভাবে রামচন্দ্র ধ্বংস করেছিলেন রাবণকে, যেভাবে ধ্বংস করেছিলেন স্বয়ং শ্রীকৃষ্ণ মাতুর বংশকে,
ঠিক সেইভাবে এই নরপিশাচটাকে ধ্বংস করতে আমি জানো তো রাজা বাবু, ঠাকুর আমার কাতর প্রার্থনা শুনেছেন গো, আর শুনেছেন বলেই না তোমাকে আমাদের সংসারে রক্ষা কবচ করে পাঠিয়ে দিয়েছেন। আমি দেবদূত গো রাজা বাবু। তাই তোমার কাছে আমার অনুরোধ, যেও না গো রাজা বাবু, এই সংসার ছেড়ে যেও না। তুমি চলে গেলে ওই শয়তানটা আবার সম্পত্তি ছিনিয়ে নেওয়ার নেশায় আমার বৌদিমণিকে শেষ করে দেবে গো, শেষ করে দেবে। না মাধবদা না, ওই মহেশ মল্লিক যদি আমার মেম সাহেবের সামান্যটুকু ক্ষতি করে, আমি তাহলে তাকে কেটে টুকরো টুকরো করে দেবো। রাজা, আমার প্রতি তোমার এত কিসের দয়া? দয়া নয়, মায়া নয়, আমি যে আপনাকে আমি কি করতে চলেছি, মনে রক্ষীয় গোপন সত্যটা এইভাবে মেম সাহেবের সামনে প্রকাশ করতে চলেছি। মেম সাহেব যদি জানতে পারে যে তার নকল স্বামী সে আমি একটু একটু করে মেম সাহেবকে ভালোবেসে ফেলেছি, তাহলে রাজা কি আমার মনের কথা জানতে পেরে গেছে? ও কি বুঝতে পেরে গেছে যে আমার স্বামীর চেয়ে ওকে আজ অনেক বেশি আমার আপন বলে মনে হয়? মেম সাহেব, বড় রাজা, আমি বলছিলাম কি আমার বোধ এই কাল থেকে চলে যাওয়াই উচিত। কেন রাজা? কারণ আমার মনে বলছে হয়তো কোনো আমি অন্যায় করতে চলেছি। আমি চোর, গুন্ডা, বদমাইশ, নোংরা আবর্জনার ভুক্তি আমার জন্ম। যদি আমার ছোঁয়া লেগে কোনোদিন আপনি অপবিত্র হয়ে যান, তাহলে আমি নিজেকে কোনোদিনই ক্ষমা করতে পারবো না মেম সাহেব। না, মেম সাহেব নয়, বলো বলো বন্ধু। আমি তোমার হাতির আমার আধার রাতে আমি অলপ করে বলছি স্যার, ওই লোকটা আপনার ভাই গোবারাম নয়। অবিকল গোবারামের মতো দেখতে হলেও আমার পরম শত্রু ওই রাজা মস্তান। রাজা মস্তান আর আপনার ভাই গোবারাম আমাদের বস্তিতে আমার পালিতা বোন ঝিলিক মানে ওই রাজার প্রেমিকার কাছে লুকিয়ে আছে। আমার ওই ভাইকে ফোন করে তোমার ওই ঝিলিককে নিয়ে আমার 7 নম্বর গোডানে তুলবে। হ্যাঁ, এই নাও তোমার 10,000 টাকা। এরপরে কাজ হলে আবার দেবো, মনে রাখে। হ্যাঁ, আমি মহেশ মল্লিক বলছি। হ্যাঁ, আমি কি করছি? ঝিলিককে আমার আশা করছি বসে আছে, আমি ঝিলিককে ভুলে গিয়ে মেম সাহেবকে আপন করার চেষ্টা করছি। ঠাকুর, আমি শুধুমাত্র বেঁচে থাকার তাগিদে আমার স্বামীকে ভুলে নকল স্বামীর হাত ধরতে বাধ্য হয়েছি। আমার স্বামী ফিরে এলে ওই রাজাকে আমি। মেম সাহেব, আপনি আমায় ক্ষমা করবেন, আমাকে এখান থেকে চলে যেতেই হবে। কেন তুমি আমাকে এমন বিপদের মাঝে ফেলে পালিয়ে যাবে রাজা? পালিয়ে নয় মেম সাহেব, পালিয়ে নয়, আমি যাচ্ছি আপনার স্বামীর খোঁজ করতে। তার আগে আমি হারিয়ে যাই। ঈশ্বরের উপরে ভরসা আর নিজের উপর আস্থা রাখুন, দেখবেন কেউ কোনো ক্ষতি করতে পারবে না। আর কোথায় আছে রাখে হরি তোমারে কে? ভগবান যা পায় নাই মহেশ মল্লিক করে দেখা, বুঝলে ভাই নকল গোবারাম। কি মনে করলে দাদা? আসলে ঠান্ডা লাভ। চাঁদ ডুবেছে, ফুল ছড়েছে, কদম তলায় কি তোর কপালে শরীর আসছে, তোকে বাঁচাইছে। মেঘ কেটেছে, লোদ উঠেছে, কদম তলায় লোদ। মেঘ কেটেছে, লোদ উঠেছে, কদম তলায় লোদ। দাদা আমার হালাম দাদা, পোকা মোটা তুই না বললে এতে তা বলে ভেব না, না বলে বিদায় নেব। যদি দায়ী বলে এও দায়ী বলে সব তুলে দিয়ে দেবো, সব তুলে দিয়ে দেবো। হ্যান্ডসাম মিস্টার নকল গোবারাম ওরফে
রাজা মস্তান। আসুন আসুন ইন্সপেক্টর, বলেছিলাম না আপনার খোঁজে ফেরা আসারে রাজা মস্তান আমার ভাইয়ের ছদ্মবেশে লুকিয়ে থাকেনি, রীতিমতো আমরা ভাইয়ের বউটাকে নিজের বউ বানিয়ে। ও রাজা মস্তান না গোবরাম, সেটা আমাকেই তদন্ত করতে দেন। আর দিশাদেবী, সেদিন তো আপনি বেশ আমায় ধোকা দিয়েছিলেন, আজ কিন্তু কোনো ধোকা দিতে পারবেন না। আমি বলছি এ আপনার স্বামী নয়, এ হচ্ছে মস্তান, ওই রাজা মস্তান। আমি স্বীকার করছি, ওকে আমার নকল স্বামী সাজিয়ে এই ঘর থাকতে বাধ্য করেছি, কিন্তু কেন জানো? কেন আবার? আমার ওই হামাগোমা ভাইটাকে বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে এমন একটা বলিষ্ঠ পুরুষকে নিয়ে নিজের দেহের আমি আরেকটা বাজে ভাষা বললে আমি তোর জীবটা ছিঁড়ে দেব। আর এক পাল হলে আমি কিন্তু গুলি চালিয়ে দিতে বাধ্য হব। ইউ আর আন্ডার অ্যারেস্ট। দেখো কি হোক, আপনার চোখের জলের দাম এই সমাজ দেবে না, তাই বলছি ওই চোখে অশ্রু মুছে ফেলে আপনি আগুন ঝরান, আগুন। যদি কোনো অন্যায় করে থাকি ক্ষমা করে দেবেন। রাজা, যদি আমার অসুবিধা সুযোগ নিয়ে এরা আমার কোনো ক্ষতি করে দেয়, না, দুনিয়ার কোন জেল নেই এই রাজ অবস্থানকে বেশি দিন আটকে রাখতে পারবে। যেখানেই থাকি যেমন করে পারি আমি এখানে উপস্থিত হবই। আর তুই কার খুলে শুনে রাজমহেশ বললি তুই একটা খুনি, তুই একটা জানোয়ার, তুই একটা মুখোশধারী শয়তান। তোর জন্য মেম সাহেবের জীবনটা তছনছ হয়ে গেছে, তোর জন্য স্যারের ভালোবাসা টুকরো টুকরো হয়ে গেছে। এবার তোর কারণে আমার মেম সাহেবের চোখে যদি দু ফোঁটা অশ্রু ধরে, তার পরিবর্তে 1000 গুণ রক্ত তোর শরীর থেকে আমি তোমরা সবাই এইভাবে চলে যেও না, তুমি অন্তত আমার জন্য কিছু করো। আমি তো আইনের সেবক ম্যাডাম, কেবলমাত্র আইনকে রক্ষা করা ছাড়া ব্যক্তিগতভাবে আমি কারোর জন্য কিচ্ছু করতে পারবো না। তবে পুলিশ হিসাবে আমি কথা দিতে পারি, তোমার স্বামী যেখানেই লুকিয়ে থাকুক না কেন তাকে আমি তোমার কাছে ফিরিয়ে দেবো। আসি ভাই, চলো রাজা। পারবেন ইন্সপেক্টর, তার কাছে পৌঁছানোর আগে সে দুনিয়া থেকে হাফিজ হয়ে যাবে। আপনি আমার স্বামীর কোনো ক্ষতি করতে পারবেন না। শুধু তোমার স্বামীরা দিস, এই দলিলে যদি সই করিয়েছিস তো তোরও হবে শেষ নেই। তার মানে এই ডাক্তার মানে ওই সম্পত্তি আমার নামে হলেও ওই সম্পত্তির আসল মালিক আমার স্বামী, আর আমার স্বামী ফিরে আসা না পর্যন্ত ওই সম্পত্তি আমি কারো নামে লিখে দেব না। এই সম্পত্তিটা পাওয়ার আশায় 25টা বছর অপেক্ষা করে আছি, কিন্তু ওরা রাজি নয়। হয় সম্পত্তি তুই লিখে দেবে, নাহলে জীবন দেবে। চল শয়তানি, তুই কোনটা দেবে? ওর গায়ে একটা আঘাত তুমি করবে না, কারণ ও আমার বাবা বলে ডেকেছে। ওকে যদি তুমি একটা আঘাত করো তোমাকে আমি কিছু নেই, না নয়, তুমি একটা পাগল মানুষকে ফেলে দিলে। দিলাম এই সম্পত্তিটা পাওয়ার আশায় 25টা বছর অপেক্ষা করে আসলাম, আর এই সম্পত্তিটা নেওয়ার জন্য আমার বাবাকে এই ঘরে পুড়িয়ে মেরেছি। এই ঘটনাতে আজও আমি তোকে পুড়িয়ে মারবো। সর্বনাশ হয়ে গেছে স্যার, সর্বনাশ হয়ে গেছে। এই সর্বনাশ হলো ওই রাজা মস্তান পুলিশের গাড়ি থেকে লাফ দিয়ে পালিয়ে গেছে। ওই রাজা মস্তান আপনার উপর টার্গেট করতে পারে, তাই থানার বড়বাবু বললেন আপনাকে থানায় গিয়ে সেন্টার নিতে। এই রাজা মস্তানের থেকে বের করে আমি শান্ত মাটিকে পুঁতে ফেলতে চললাম। আর যাওয়ার সময় তোমাকে একটা বিশেষ কাজ দিয়ে যাচ্ছি, যেমন করে হোক এইভাবে এই শয়তানিকে দলিলে সই করে রাখবে, আর সই করতে না চাইলে
চাবুক দিয়ে ওর গায়ের জ্যান্ত চামড়াটা তুলে নেবে। বাবা বাবা আপনি চোখে তাকান বাবা, উঠুন বাবা, আপনি উঠুন। মাথার মধ্যে আমার কি অসহ্য যন্ত্রণা হচ্ছে, আমার অসহ্য যন্ত্রণা হচ্ছে। বাবা বাবা ঠিক আছেন তো বাবা? ওর কথা ভাবছিলে ওই দলিলটাকে সই করে দে। কখনো আমি মরবো তবু দলিলে সই করবো না। তুমি ওর গায়ে একটা আঘাত করবে না। ওর গায়ে তুমি যদি একটা আঘাত করেছো, আচ্ছা তুমি কি গো মা, তুমি না এই ভারতবর্ষের মাটিতে জন্মগ্রহণ করেছো, তাহলে কেন কেন তুমি নীরবে দাঁড়িয়ে ওই পশুটার অত্যাচার মুখ বুঝে সহ্য করে চলেছ? আমি যে নারী। অথচ ভেবে দেখো তো মা, এই দেশেরই ঝাঁসি রানী লক্ষ্মীবাই, প্রীতিলতা ওয়াদ্দেদার, মাতঙ্গিনী হাজরার মতো নারীরাই তো ওই অত্যাচারী শাসক ব্রিটিশদের শাসনের ভিতটাকে তলিয়ে দিয়েছিল। তাহলে তুমি কেন পারবে না মা? আমি? হ্যাঁ তুমি, তোমরাই তো শক্তি স্বরূপিণী দানব তরণী মহাশক্তি। তাই বলছি, এইভাবে নীরবে এই পশুটার অত্যাচার সহ্য না করে তুমি জেগে ওঠো মা, তুমি জেগে ওঠো। শয়তান কি খেলতে তুই? নারী মাত্র ভীরু দুর্বল, নারী জানোয়ার না। নারী যেমন মমতার আধার হয়ে মমতা দান করতে পারে, তেমনি তোদের মতো জানোয়ারদের ওই অসুর নাচনী দুর্গা হয়ে বধ করতে। এই তো ভারতের মহিষী নারী। কিন্তু তুমি কে গো মা? তুমি আমার এই ঘরে কি করে এলে? আপনার ঘর মানে? হ্যাঁ আমার ঘর, আমার নাম আশুতোষ মল্লিক। আশুতোষ মল্লিক? হ্যাঁ। তার মানে আপনি আমার কর্তা বাবু? আপনি এখনো বেঁচে আছেন কর্তা বাবু? এই তুই মাধব না? আমি এখনো বেঁচে আছি, মরিনি। এই দিনটা দেখার জন্য ভগবান যে আমাকে বাঁচিয়ে রেখেছেন। ভগবান আছেন গো, আছেন বলেই তো আপনাকে আমাদের সংসারে আবার ফিরিয়ে পাচ্ছি। কিন্তু আপনি? হ্যাঁ আমি বিস্মৃতির অন্ধকারে অনেকগুলো বছর হারিয়ে ফেলেছি, কিন্তু আজ আমার সব মনে পড়ে যাচ্ছে। আমার দুই সন্তান মহেশ আর গবাডাম। মহেশ আমার সমস্ত সম্পত্তি আত্মসাৎ করার জন্য আমাকে ঠিক এই ঘরটার মধ্যে তালা বন্ধ করে দিয়ে আগুন লাগিয়ে দেয়। আমি চিৎকার করতে করতে জ্ঞান হারিয়ে ফেলি। আপনি মারা গেছেন ভেবে ওই শয়তানটা আপনাকে গঙ্গার জলে ভাসিয়ে দিয়েছিল। তারপর কোথায় কিভাবে বেঁচে উঠলাম তা একমাত্র ঈশ্বরই জানেন। কিন্তু তুমি কে গো মা? আমি? হ্যাঁ তুমি। আমি আপনার ছোট ছেলে হতভাগিনী স্ত্রী। তুমি আমার গবারের স্ত্রী? আমার সেই ছোট্ট গবারাম আজ কত বড় হয়ে গেছে। কই গো মা, কোথায় আমার গবারাম? কোথায়? রাজাই আপনার হারিয়ে যাওয়া আরেক ছেলে অভিরাম। এই বিষয়ে কোনো সন্দেহ নেই। আসুন বাবা আসুন, আমরা সবাই মিলে ছুটে যাই আমার স্বামী ও রাজার। তাই চলো মা। আর তো আমাকে এখানে অযত্নে ফেলে রাখো না। আজই তোমাকে আমি এখান থেকে নিয়ে চলে যাবো। ফেলে রাখবো না, আজই আমি এখান থেকে তোমায় নিয়ে চলে যাবো। কোনো কিন্তু না মাই সুইটহার্ট, পরমকে আমার কারখানা ওভার ডিউটিতে ওখানে আটকে রেখেছি। এটাই হচ্ছে আমাদের পালানোর মোক্ষম সুযোগ। চলে এসো। আজ আমি স্বামীর সংসার ছেড়ে তোমার হাত ধরে এগিয়ে চললাম নতুন সুখের সন্ধানে। চলে এসো। তোমার কাছে আমি 5 মিনিট সময় ভিক্ষা চাইছি। তুমি? হ্যাঁ আমি। কি ব্যাপার পরম, তুমি কারখানা ছুটি করে এখানে চলে এলে? আপনার ডিউটি থেকে যে আমার কর্তব্যটা বিশেষ জরুরি স্যার, তাই তো আপনার ডিউটিতে রিজাইন নিয়ে আমি আমার শেষ কর্তব্য পালন করতে এসেছি। কি আমার কর্তব্য?
যে চাকরিটা রিজাল্ট দিয়ে চলে এলে? বাহ, একটা মানুষ একটা বছর আমার সঙ্গে কাটিয়েছে, আজ আমাকে ছেড়ে চলে যাওয়ার সময় তাকে শেষ বিদায় জানানোটা কি আমার কর্তব্যের মধ্যে পড়ে না স্যার? কি বলে? হ্যাঁ হ্যাঁ লাভলি, তোমার মতো একজন বারাঙ্গনা নারীর কাছে আমার ভালোবাসার কোনো দাম নেই। তাই অভাবের তাড়নায় পড়ে যে গয়নাগুলো আমি বন্ধ করে গেছিলাম সেগুলো আমি তোমায় দিতে এসেছি। এই না, হ্যাঁ, তুমি আমার গয়না। এতটা বেশি পাত্তা দিয়ে না লাগলে, ও তোমার সঙ্গে ব্ল্যাকমেল করতে যাচ্ছে। ব্ল্যাকমেল ব্ল্যাকমেল না স্যার, না, ব্ল্যাকমেল আমি করতে চাইছি না। আমি যে একজন ব্ল্যাকমেলারের সঙ্গে একজন বারাঙ্গনা নারীর মিল বন্ধন ঘটিয়ে আমি আমার এই জীবনটাকে ওই ব্ল্যাক লিস্টে ফেলে দিলাম। আর একটা কথা, নিজের চরিত্র নিয়ে অপরের চরিত্রের বিচার করতে যাবেন না। ভদ্রলোককে অসম্মান করছো। ভদ্রলোক একটা চকচকে ঝকঝকে পোশাক পরলে যদি ভদ্রলোক বলা যায়, তাহলে রাস্তার কুকুরকে ওই পোশাকটা পরিয়ে দিলে তাকেও তো ভদ্রলোক বলা যায়। এই মুহূর্তে তুমি আমার বাড়ি থেকে দূর হয়ে যাও। এখানে সময় নষ্ট করার মানেই হয় না। চলো বলে এই পরিবারের মান সম্মান পথের ধুলোয় মিশিয়ে দিয়ে এরপরে বউকে ফুসলে নিয়ে যেতে তোমায় দেব না। রাস্তা যদি চাস, রাস্তা সরে লড়েন চলো। এটা কি করলি? শুভম, শুভম, এটা কি করলি? এটা কি করলি? তুই কি করলি মা? তুই কি করলি? আমার বাবা মা যদি ফিরে এসে তোর কোনো জানতে চায়, আমি তাদের কি বলবো ভাই? তাদের আমি কি বলবো? বলবি তাদের শুভ নিজের বাদের সন্তানে দূরে, বহুত দূরে। কথা বলছিলি কেন? বাবু, বাবু মশাই, দয়া করে আমাদের কিছু সাহায্য করুন বাবু মশাই। আজ 3 দিন হলো আমরা কিছু খেতে পাইনি। দয়া করে আমাদের 1 টাকা ভিক্ষে দিন বাবু মশাই। দয়া করে 1 টাকা ভিক্ষে দিন। একটি পয়সা দাও গো বাবু, একটি পয়সা দাও, একটি পয়সা দিয়ে বাবু ওদের প্রাণ বাঁচাও। একটি পয়সা দাও গো বাবু, একটি পয়সা দাও, একটি পয়সা দিয়ে বাবু ওদের প্রাণ বাঁচাও। একটি পয়সা দাও গো বাবু। দিনা দিনা বাবু মশাই, দয়া করে আমাদের 1 টাকা ভিক্ষে দিন। 1 টাকা ভিক্ষে দিন। তোমরাই আমার মাতা পিতা, তোমরাই আপনজন, তোমাদের দয়ার দানে বাঁচে দুটো প্রাণ। তোমরাই আমার মাতা পিতা, তোমরাই আপনজন, তোমাদের দয়ার দানে বাঁচে দুটো প্রাণ। একটি পয়সা দাও গো বাবু, একটি পয়সা দাও, একটি পয়সা দিয়ে বাবু ওদের প্রাণ বাঁচাও। বাবু ওদের প্রাণ বাঁচাও। দিনা দিনা বাবু মশাই, দয়া করে আমাদের একটু ভিক্ষে দিন। দয়া করে আমাদের কিছু ভিক্ষে দিন। তোমাদের দেখলে তো ভিখিরি বলে মনে হয় না। তোমরা কি নতুন ভিক্ষা করতে নেমেছো? এই না, আমি তোমাকে 100 টাকা দিলাম। তোমার মনে নেই আমাদের যে দিশার সঙ্গে বিদিশা বলে একটা মেয়ে ছিল, তোমার
পারিনি? হ্যাঁ ছিল তো। আজ থেকে অনেকদিন আগে দিশার বিদিশাকে নিয়ে আমি চড়াচল মানে গিয়েছিলাম। সেখানে 2 বোন মাইনা ধরেছিল উল্কি করে হাতে ত্রিশূল আঁকবে, সেই মতো ওদের হাতে আমি ত্রিশূল আঁকাই। তারপর হঠাৎ এক কাল বৈশাখী ঝড় উঠলো, আর সেই ঝড়ে আমার বিদিশা কোথায় হারিয়ে গেল। কিন্তু আজ তোমাকে দেখে, তোমার হাতে ত্রিশূল দেখে আমার বিদিশার কথা মনে পড়ে আসছে। সত্যি করে বলো, কে তুমি? কোথায় কার কাছে আছে ত্রিশূল? আমি জানি না, আমার নাম ঝিলিক, আমি ওই বস্তিতে থাকি। আর এসব কঠিন প্রশ্নের উত্তর দিতে পারবে একমাত্র আমার দাদা। মনে যাই তোর দরজা করাই, ঠিক এখনো বুঝতে পারছিস না এই যে নিজের মা বাবা? আপনি মানে? হ্যাঁ, তা যদি হতো না ওই মাগড়া তোকে এমন বাজে কাজে নামাতে পারতো না রে। কিন্তু হাতের উল্কি দিয়ে আঁকা ত্রিশূল দেখে কি প্রমাণ হয়ে যায় যে আমি ওনাদের হারিয়ে যাওয়া মেয়ে? তার জন্য তো আরো প্রমাণ চাই। রাজার মতো দেখতে ওই সারা মহেশ মল্লিকের হামা গোবা ভাই গোমারা। এই মেয়েটা আমাকে রাধা বানিয়ে এখানে খালি লেগে গেল। আমি বলি তো বললাম না, আমি তো বল, কিন্তু তাই শুনছে না। না, আমি বল করতে যাবো, আমি আমার বল করতে যাবো। তোর কাছে নয় রে পাগলা, তোর কাছে নয়, তোকে আমি বোঝাই ফেলে বলছি, নইলে আমি কুকুরকে বাধ্য হবো। সারা তাজ্জব ব্যাপার, সারা হিজড়ের হাতেও পিস্তল। হিজড়ে নয়, সিআইডি অফিসার রজতগুপ্ত। খুন করতে পাঠিয়েছে বল, বল বলছি। ওই শয়তান মহেশ মল্লিক আমাকে 20,000 টাকা লোক দেখিয়ে গোবারামকে খুন করে এই ঝিলিককে তার গোপন গোডাউনে তুলে নিয়ে যেতে বলেছিল। দাদা, একটা কথা বলো তো, আমাকে তোমরা কোথায় কুড়িয়ে পেয়েছিলে? বলবো বলবো বল, আজ আমি সব সত্যি কথাই বলবো। তুই আমার নিজের মানুষ। আমার বাবুজি ওই চড়কের মেলা থেকে পেয়ে তোকে আমাদের বাড়িতে নিয়ে এসেছিল। মা, এরপরেও তুই আমাদের অবিশ্বাস করবি? এরপরও তুই কি দূরে দাঁড়িয়ে থাকবি? মা, আয় আয় আমার বুকে আয়, আমার বুকে আয়। আয় না রে মা, আয় না, আমার বুকে আয় মা, আমার বুকে ঝিলিক, ঝিলিক, আয় না, আমার বুকে একবার আয় না বোন, আয় না। ওরে বোন, টাকার জন্য আমি অনেক খারাপ কাজ করেছি, তোকেও তো অনেক খারাপ কাজ করতে বাধ্য করেছি রে বোন। আমার এই ঝিলিক বোনটা যখন তার নিজের বাবা মাকে খুঁজে পেয়েছে, তখন আমার মরতেও কোনো দ্বিধা নেই। এবার বলুন স্যার, ওই শয়তান মহেশ মল্লিককে ধরার জন্য কি করতে হবে? মহেশ মল্লিকের কথা মতো ঝিলিককে নিয়ে যাওয়া 7 নম্বর গোডাউনে। ওখানেই হবে তোর নাটক। হ্যাঁ, নাটকের নাম হবে মহিষাসুর মর্দিনী। এবার চল মা, চল। বাবা তোমরা এখানে আসো, তোমরা বাড়ি ফিরে চলো বাবা, তোমরা বাড়ি ফিরে চলো। আমি বাড়ি ফিরে গেলে তোর আমার সম্মান হানি হবে না তো? আমরা বাড়ি ফিরে গেলে বৌমা আমার বাড়ি ছেড়ে চলে যাবে না তো বাবা? চলে গেছে মা, ওই শয়তান মহেশ মল্লিকের হাত ধরে চিরতরে আমাকে ছেড়ে চলে গেছে। মা, বাবা, তোমরা বাড়ি ফিরে চলো, তোমাদের আমি আমার বাড়িতে নিয়ে গিয়ে আমার নতুন করে দেব দেবীর মন্দিরে প্রতিষ্ঠা করবো। চলো বাবা, চলো মা। আর তোমরা যদি না যাও তাহলে তো বাড়ি ছেড়ে পড়ো, আত্মহত্যা করবে। না, ও কথা বলিস না বাবা, কথা বলিস না। আমরা বাড়ি ফিরে যাবো, আমরা তোর সঙ্গে বাড়ি ফিরে যাবো। কি গো, যাবে তো? নিশ্চয় যাবো রথি, নিশ্চয় যাবো। ওরা আমাদের পথে নামিয়েছিল বলেই তো আজ আমরা বিদিশা মায়ের সন্ধান পেলাম। বিদিশা কে মা? তোর ছোট বোন, ওই দেখ যে
যে হারিয়ে গিয়েছিল ছোটবেলায়, ওই ওই হলো সেই বিদিশা। বিদিশা আমার আমার সেই ছোট্ট বড় বিদিশা আয়নারে পড়ে আয়না কতদিন পর বসে আমার দেখা সাইডে বেলায় হারিয়ে গেছি। আয়না আমার বুকে আয়নারে এবার চল বাবা, আমরা সবাই মিলে বাড়ি ফিরে যাই। এই সেই হোটেল মুনলাইট, এইখান থেকে শয়তান মহেশ মল্লিক নারী পাচারের ধান্দা করে। তাই তো আমি এই মারোয়ারির ছদ্মবেশে আর এই নকল লোন নিয়ে মেয়ে কিনতে এসেছি। আর সেই সঙ্গে ওই মহেশ মল্লিকের দুষ্কর্মের প্রমাণও জোগাড় হয়ে যাবে। মহেশ বাবু এখনো আসছে না কেন? মহেশ বাবু, রে মহেশ বাবু, আমি আসিয়া গেছে। আপনি আসিয়ে গেলেন, লেকিন আমার মাল কা মাল? আরে মাল হবে হবে, লেকিন একটু খানা পিনা হোক, তারপর তো ব্যবসার কথা হবে। খানা পিনা পুরি গানা বাজানা হবে না? হবে আর খিচড়ি না লাডা সালে জেন্টলম্যান, আজকের এই সন্ধ্যালী সন্ধ্যায় হোটেল মুনলাইটে সমস্ত অতিথিবৃন্দকে নৃত্য এবং সুরের মূর্ছনায় মহোত্তরাশ্রয়ের নবাগত শিল্পে বেশ মনিকা lovely, my sweetheart. जय राम जय राम जय राम। इतना खूबसूरत चिड़िया, इतना बढ़िया बात। अरे मालूम तो तुम्हारे नाम का माल दाम 3 लाख टका। लीजिए, इसमें पूरा 3 लाख है और थोड़ा गिन के लीजिएगा। थैंक यू सर जी, थैंक यू। अभी टाका सामलाय, तुम्हें माल सामलाओ। অন্যের ঘর ভেঙে নিজের সংসারটা ছাড় করে দিয়ে তুই এত সহজে রেহাই পাবি ভেবেছিস? না রে হামিদি না, তোকে আমি ছাড়বো না। দেখবি দেখবি আমি কে, তবে দেখ আমি কে। হ্যাঁ ও দিশা, আর আমি ইন্সপেক্টর দিগন্ত। আমি অন্যায় করেছি দিগন্ত, আজ আমি স্বীকার করছি। সেদিন আমি মিথ্যে নাটক করে তোমাদের বিয়েটা ভেঙে দিয়েছি। আমি ভুল করেছি, তোমরা আমাকে ক্ষমা করো। না, তোকে আমরা ক্ষমা করবো না। বল কি দোষ করেছিলাম আমার জন্য? আমার বাবা মা কি দোষ করেছিল তোর কাছে তুই রাস্তায় নামিয়েছিস? আমাকে একেবারে শেষ করে দাও। এই কলঙ্ক নিয়ে আমি আর বাঁচতে চাই না। তবে একটা কথা বলছি শোনো, মরার আগে আমি ওই মহেশ মল্লিকের মৃত্যু দেখতে চাই। প্রয়োজন হলে আমি থানায় যাব, আদালতে সাক্ষী দেব।
ওই তো একটা মেয়ে আমায় লাদা বানিয়ে আজকে লিখে দিল, আজ আমি এখান থেকে চলে যেতে। ঠিক আছে, কিন্তু তোমার স্ত্রী যেখানে আছে সেটা তুমি জানলে কেমন করে? আমার বাবা বলেনি গো, বলেনি, এত বেঁচে আছে, হাতে বারবার ছোট বাবু খোকা সারা শরীর যে রক্ত হয়ে যাচ্ছে। ওরে খোকা, তোর জন্য তোর সঙ্গে আমার দেখা হয়েছিল কিছুক্ষণ আগে। আমি তো সেখানে তোকে বলেছিলাম আমি তোদের নিয়ে সুখের সব আমার কপালে নেই গো বাবা, তাই তোমাদের সবাইকে তুলে আমি আমার নাটকের নায়িকা চরিত্র অভিনয় করার জন্য বাবু তার পালি বোনকে নিয়ে এখানে আসছেন। নাম তোর ছেলে, নাম তো শুনে আমার বিদ্যুতের মুখে বাবু আর এসে গেছি স্যার, এসে গেছি, সঙ্গে ঝিলিককে নিয়েও আমি এসে গেছি। সত্যি তুমি কাজের লোক, সত্যি আমার যজ্ঞমন্ত নায়িকা নিয়ে এসেছো। কখন হবে দাদা শুটিং? শুটিং এখানে হবে না। কিন্তু কেন স্যার? মুম্বাই থেকে প্রডিউসার ফোন করে বলেছে শুটিং ওখানে হবে, তাই তুই নায়িকাকে নিয়ে সমস্ত শিল্পীদের নিয়ে ওখানে যেতে হবে, শুটিং সেখানেই হবে। তাই তবে নায়িকাকে নিয়ে তোর বউ ভালোবাসা ভালোবাসার ঘোরা ছেড়ে আমার বলতে নইলে চুরির এক তালে তোর ধর থেকে মুন্ডুটা মাটিতে নামিয়ে দেবো। পালিয়ে যা, পালিয়ে যাব, তুই এখান থেকে পালিয়ে যা। তোমার কি হবে দাদা? ওরে ওরে বোন, এই বাবুয়া টাকার জন্য অনেক খারাপ কাজ করেছে, তোকেও অনেক খারাপ কাজ করতে বাধ্য করেছে, তাই বাবা অপমান নয় রে বোন, তোর ইজ্জত রক্ষা করতে বাবুয়া তার জীবন দিতে পারে। যা যা বোন, তুই এখান থেকে পালিয়ে যা। তোমাকে দূর থেকে তোমার মতো মহানুভব দাদাকে একটা প্রণাম জানিয়ে যায় দাদা, একটা প্রণাম জানিয়ে যায়। এবারে কি হবে রে বাবু? দুর্গম লাইনে কাজ করছে, এখন মানুষ খুন করতে ভয় পাচ্ছে। মানুষ আমি খুন করে কেমন ওখানে দেখে মেরে দিলি মানুষ মালিক, বেশ করেছিস বয়স মালিক, বেশ করেছিস। জীবনে জীবনে অনেক খারাপ কাজ করেছি, আজ একটা মেয়ের ইজ্জত রক্ষা করে তার প্রাণ তো বাঁচিয়েছি রে, এটাই বাবু আর কাছে অনেক বড় পাওনা। ছেলে কত দূরে গেছে, ও কথা বেশি দূর যায়নি, ওকে আমি খুঁজে ফেলবো, আমি মুম্বাই নিয়ে যাবো। আমি ঝাঁপিয়ে পড়ে ওর থেকে রক্ষা করে ওকে এখান থেকে পাঠিয়ে দিয়েছি। এই বড়টাকে তো কেউ ছবে না, তাই যত দূর পারি এই পাপ দেহটাকে নিয়ে আমি ওই শ্মশানের দিকে এগিয়ে যাই। বিদায় কোথায় গেল, কোথায় গেল ছেলে? ওকে আমার চাই, ওকে ধোবায় নিয়ে গিয়ে দেহটাকে ভোগ করে ছবি বানাবো, ওই ছবি বিক্রি করে টাকা রোজগার করবো। পূর্ণ হবে না রে শয়তান।
বেঁচে যাবে। আমি এইবার আমার একটা পিস্তলের গুলিতে এইবার আমার পিস্তলের একটা গুলিতে গুলি নেই। তোমার বৌদিকে গুলি না দেখলে কি হবে? আমার ত্রিশূলের ফলায় আছে তীব্র ধার, এই ফলা দিয়ে এই জানোয়ারটা পুককে আমি ফালা ফালা করে দেবো। ওর মতো জানোয়ারের বেঁচে থাকার কোনো অধিকার নেই। তুই আমার ঢুকে পড়েছিস। এখন আমি বেঁচে আছি তোর মৃত্যুটা নিজের চোখে দেখবো বলে। আমার মরার জন্য প্রস্তুত হয়ে যাও। মাস মালিককে কে খুন করলো? আমি। তুমি? কেন রাজা, কেন কেন আইনকে নিজের হাতে তুলে নিলে? আইন? কোন আইনের কথা বলছেন? যে আইন ব্যাঙের মতো ধীর পদে এগিয়ে চলে, দেশের মানুষকে সুরক্ষা দিতে পারে না, মৃত মানুষকে মরকে পাঠাতে পারে, আমি সেই আইন মানি না। তাই নিজের হাতে এই শয়তানটাকে আমি খুন করেছি। আরেস্ট করুন। চলো রাজা। হ্যাঁ বলো। যাওয়ার আগে আপনার হাতে একটা দায়িত্ব দিয়ে দিতে চাই। কি দায়িত্ব রাজা? গ্রহণ করবেন? অবশ্যই। মেম সাহেব আজও আপনাকে ভালোবাসেন, আপনিও মেম সাহেবকে ভালোবাসেন। আমার ভাই হাবা গবারামের সঙ্গে বিয়ে হলেও ওদের মধ্যে কোনো সম্পর্ক আজও গড়ে ওঠেনি। তাই তাই যাওয়ার আগে মেম সাহেবকে আপনার ভালোই আমি তুলে দিয়ে গেলাম। জেল থেকে ফিরে এসে তোমায় নিয়ে সুখের স্বর্গ করবো, শুধু তোমারই অপেক্ষায় থাকবো।